ভেতরে বাংলাদেশ আওয়ামী লীগকে থাকতে দেখছি, এবং সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব। এবং এটি তারুণ্যের যে শক্তি, তারুণ্যের যে আন্দোলন সংগ্রামের সামগ্রিকভাবে নিজেদেরকে প্রস্তুত করা, এই পুরো প্রক্রিয়াটা গেরিলা প্রক্রিয়া হিসেবে আমরা দেখছি 2024-এর 5 আগস্টের পর থেকে। এবং এটির একটি তুলনামূলক চরিত্র আমরা 71-এর গেরিলা যুদ্ধের সময়ের যে তারুণ্যের যে চরিত্র, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি প্রথমে সাদ্দাম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, তোমার কাছে জানতে চাই যে এই যে আওয়ামী লীগ 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কর্মসূচিগুলো দিল, এবং এই কর্মসূচির ভেতর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, এবং যেই জনগণ গত 17 মাসের ভয়ের রাষ্ট্রের ভেতরে বাস করছিল, সেই জায়গা থেকে তারা কথা বলতে শুরু করেছে। তো এই যে তফসিল ঘোষণার পর থেকে 13 তারিখ পর্যন্ত যে কর্মসূচি, মূলত 16 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি ডিক্লেয়ার করা হয়েছে, সেই কর্মসূচিগুলোকে সফল করার জন্য, তারুণ্যকে সম্পৃক্ত করার জন্য তোমরা কিভাবে কাজগুলোকে করছো? ধন্যবাদ। বাংলাদেশে বর্তমানে একটা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলমান রয়েছে। এটি শুধুমাত্র কোনো নির্দিষ্ট দলের আসলে বিষয় নয়, কারণ বাংলাদেশে একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারে, ক্ষমতায় নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশে সবসময় জনগণের প্রতিনিধিত্বশীল একটা রাষ্ট্র থাকতে হবে, সরকার থাকতে হবে। তো বাংলাদেশের সংকটটি আসলে গণতন্ত্রের সংকট, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে জায়গায়, একজন তরুণ হিসেবে আমি যেটি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলার জন্য কাজ করছে। জনগণের মালিকানা, এটা আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার ফয়সালার বিষয় নয়। জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়া, একটা সাংবিধানিক শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে একটা কম্পিটিটিভ ডেমোক্রেসি চালু হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো দিচ্ছে, আজকে দেখুন যে 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশ এক ধরনের ফ্যাসিস্ট বন্দোবস্ত চালু হয়েছে, যেখানে একটা দমন পীড়ন চলছে। বাংলাদেশের মানুষের জন্য অনিরাপদ একটা জায়গায় পরিণত হয়েছে। মবের মাধ্যমে আদালত চলছে, মবের মাধ্যমে সেনাবাহিনীর অভ্যন্তরে সেনা কর্মকর্তাদেরকে আইসিডি ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে, মবের মাধ্যমে সচিবালয়ে পরিবর্তন করা হচ্ছে। মানুষের মানবাধিকার বলতে কোনো কিছু নেই। ঠিক এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষকে সাহস দেয়া, এটির মাধ্যমেই কিন্তু বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আশা, সেটি ফুটে উঠেছে, এবং বাংলাদেশের মানুষ আস্থা হারায়নি আওয়ামী লীগের সংগ্রামের কারণে। একই সঙ্গে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের যে সংগ্রাম, এই সংগ্রামটাতে সে তো জনগণই, এবং এই সংগ্রামের ফলাফল তো জনগণই নির্ধারণ করবে। আওয়ামী লীগ জনগণের সেই সংগ্রামে নির্ধারক ভূমিকা পালন করছে, এবং সর্বশেষ এই অবৈধ সরকারের যে অবৈধ নির্বাচন কমিশন একটা তফসিল আয়োজন করেছে, এই তফসিল আসলে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, এবং বাংলাদেশের মানুষের এই তফসিল ঘোষণা, বাংলাদেশের মানুষের কাছে এটি এক ধরনের যে ফ্যাসিস্ট রাজনীতি, সেটিকে একটা সিলমোহর দিয়েছে এই দখলদার সরকার। সেটি নির্বাচন নিয়ে কোনো ধরনের আগ্রহ মানুষের মধ্যে নেই, কোনো ধরনের উৎসব নেই, কারা নির্বাচিত হতে পারে, কারা অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের মানুষ পুরো বিষয়টি যে তামাশার বিষয়, সেটি বাংলাদেশের মানুষ ভালোভাবেই জানে। যে কারণেই কিন্তু আজকে আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো দিচ্ছে, এটি মানুষকে অনেক বেশি সম্পৃক্ত করতে পারছে, মানুষের নৈতিক সমর্থনটি অনেক বেশি তৈরি করতে পারছে, এবং একই সঙ্গে এই যে আজকে যে কর্মসূচিগুলো দেয়া হচ্ছে, এটি এই সার্বিক বাস্তবতার আলোকে আসলে নির্ধারণ করা হয়েছে। আরেকটা হচ্ছে যে দল হিসেবে আওয়ামী লীগ অনেক বেশি যে অগ্রসর চিন্তা করছে, অনেক বেশি যে ফ্লেক্সিবিলিটি এবং অ্যাডাপ্টেবিলিটি আওয়ামী লীগের রয়েছে, এটিও কিন্তু এটি প্রমাণ। দেখুন যে নিরপেক্ষ সরকারের কথা আওয়ামী লীগ বলছে, কারণ এটা তো বাংলাদেশের গণতন্ত্রকে যদি আমরা টেকসই করতে চাই, স্থিতিশীল বাংলাদেশ চাই, তো নিরপেক্ষ সরকারের ধারণা, যেটির মাধ্যমে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলের মাধ্যমে। তার মানে বাংলাদেশের সমস্যার যে সমাধান, যে ফর্মুলাটা প্রয়োজন, আওয়ামী লীগ কিন্তু সেই ফর্মুলাটা দিতে পেরেছে। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের জনগণের সমস্যাটির একটি সমাধানের উপকল্প তৈরি করতে পেরেছে। আওয়ামী লীগের দলীয় সমস্যার সমাধান নয়, এটি বাংলাদেশ সমস্যার সমাধান, এবং আওয়ামী লীগ সঠিকভাবেই সেটি চিহ্নিত করতে পেরেছে। আজকে এই যে দমন পীড়ন চলছে, এর মধ্য দিয়ে মশাল মিছিল আয়োজন করা, বিক্ষোভ মিছিল আয়োজন করা, এবং আওয়ামী লীগের কর্মসূচির কেন্দ্রে রয়েছে কিন্তু মানুষ, যে মানুষ কিভাবে আস্থায় নিতে পারে, মানুষ কিভাবে কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারে, এবং দলমত শেষে কিভাবে একটা ঐক্যবদ্ধ জায়গা আসতে পারে। যে কারণে কিন্তু আওয়ামী লীগের দাবিগুলো আপনি দেখবেন যে গতকাল আওয়ামী লীগের অফিসিয়াল প্রেস রিলিজ, সেখানেও কিন্তু যেগুলো মোটা দাগে
একটা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে দেশের জন্য যেটি প্রয়োজন, জাতীয় প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগ তার মৌলিক অঙ্গীকারের মধ্যে নিয়ে এসেছে। নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা এবং এটির মাধ্যমে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে নিয়ে যাওয়া। তা আওয়ামী লীগ কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই তার সাফল্যের পরিচয় দিয়ে, এবং আমি মনে করি যে আওয়ামী লীগ যেটি করছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের এজেন্সি রক্ষা করা, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের সুরক্ষা করা। আওয়ামী লীগ কিন্তু এদিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, যে কারণে কিন্তু আজকে যখন সাদ্দাম এই প্রসঙ্গে একটু যদি বলি, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, জনগণের ক্ষমতায়নের জন্য লড়াই করছে, এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদেরকে ফ্যাসিস্ট বলছে। তো আওয়ামী লীগকে কিন্তু 2024-এর 5 আগস্টে ফ্যাসিস্ট বলেই কিন্তু তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল। ক্ষমতা থেকে মানে যেটা তাদের ভাষায় উৎখাত করা, আর আমরা মনে করি ষড়যন্ত্রে তারা সফল হয়েছিল। তো এটি কিন্তু ফ্যাসিজম ভার্সাস ফ্যাসিজমের একটি জায়গা। সেই ক্ষেত্রে একটি রাজনীতি ফ্যাসিস্ট হতে পারে, অর্থাৎ বর্তমান সরকারে যারা আছে তারা ফ্যাসিস্ট, অথবা বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট। সুতরাং এইখানে তো স্পষ্টতই আমরা যারা নাকি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ, এই 3 প্রশ্নে আমাদের যাদের কোনো আপোষ নাই, তারা কিন্তু জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় রাজনীতিতে প্রাসঙ্গিক। সুতরাং এই ফ্যাসিজমের জায়গাটাকে আমরা যদি একটু পরিষ্কার করতে চাই, তাহলে আমরা কি ন্যারেটিভ নিয়ে সামনে আসব, সেই প্রসঙ্গে আমি তোমার কাছে আসব। আবারও আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আমরা কথা বলবো। জয়দেবের কাছে আমরা একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে আজকের মূল জায়গাটা কিন্তু আমরা আগামীর নেতৃত্ব তৈরির ক্ষেত্রে আওয়ামী লীগের তারুণ্য কতটা প্রস্তুত হচ্ছে, এটা যেমন আমাদের একটা মূল জায়গা। কারণ সময়ের সাথে সাথে আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, আমাদের বয়স হয়েছে, এবং বাংলাদেশের রাজনীতিতে কিন্তু বঙ্গবন্ধুর রাজনৈতিক ধারাবাহিকতায় 3টি প্রজন্ম আছে। আমরা কিন্তু 2য় প্রজন্ম, 3য় প্রজন্ম কিন্তু তোমরা, জয়দেব নন্দী এবং সাদ্দাম হোসেন। জয়দেবের সরকার বিরোধী আন্দোলনের একটি অভিজ্ঞতা আছে। সাদ্দামরা যখন নাকি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, তখন তাদের আন্দোলন মানে রাজপথে থাকার তাদের একটি প্রক্রিয়া তারা শুরু করেছে। সুতরাং জয়দেব নন্দী থেকে সাদ্দাম, এই জায়গাতে অন্তর্যোগাযোগের প্রক্রিয়াটাকে তোমরা কিভাবে আসলে তৈরি করছো নিজেদের মধ্যে? যেমন আন্দোলন সংগ্রামের কিন্তু একটি চরিত্র থাকে, এটির একটি অভিজ্ঞতা থাকে। সেই চরিত্র এবং অভিজ্ঞতা যেটা জয়দেব নন্দী করেছে বা আমরা করেছি, সাদ্দামরা কিন্তু সেটা 2024-এর 5 আগস্টের পরে করেনি, আজকে তারা শুরু করেছে। সেই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাটা তাদেরকে কতটা আমরা জানাতে পারছি, আর তাদেরকে আগামী লড়াইয়ের জন্য আমরা কতটা শক্তিশালীভাবে তৈরি করতে পারছি, এই প্রসঙ্গে আমি জয়দেবের কথাটা একটু শুনতে চাই। ধন্যবাদ আখম ভাই, এবং আমাদের প্রিয় যার বক্তব্যের আমি নিজেও ভক্ত, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আমাদের স্নেহের অনুজ সাদ্দাম হোসেন, এবং আজকের এই আয়োজন যারা দেখছেন সবাইকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আখম ভাই যে প্রশ্নটি করেছেন, আমি প্রথমে যেটি মনে করি, বিগত 5 আগস্ট পরবর্তীতে 2024 খ্রিস্টাব্দ পরবর্তীতে গোটা বাংলাদেশটাই এখন মৃত্যু উপত্যকা। আপনি যেটি বলছিলেন যে যুব তারুণ্য সবসময় কিন্তু মানুষকে ধারণ করে। বাংলাদেশের যে 17 কোটি মানুষ, এই 17 কোটি মানুষের যে অন্তর্বেদনা, যে অন্তর্দাহ, সেটি কিন্তু যুব তারুণ্য ধারণ করে। যেটি বলছিলেন সাদ্দাম থেকে জয়দেব, বা 3টা প্রজন্ম, আপনাদের প্রজন্ম বা আপনাদেরও পূর্বজ প্রজন্ম, সবারই কিন্তু সংগ্রামী চেতনার প্রবাহমানতা একই। আপনাদের প্রজন্মের সময় যে সংকট ছিল, আপনার পূর্বজদের যে সংকট ছিল, বা আমাদের সময় যে সংকটের কিন্তু দেখেন একটার সাথে আরেকটার চেতনাগত যোগসূত্রতা রয়েছে, যে কারণে আপনার মনোজগতে যেটি রয়েছে সেটি পরম্পরায় কিন্তু আমাদের ভেতরেও রয়েছে। সাদ্দাম হয়তো সরকারি দল বলে যে কথাটি আপনি উল্লেখ করলেন, আমি মনে করি যে সাদ্দামের ভেতর যে চেতনার প্রবাহমানতা রয়েছে সেটি আমি এখানে একটি বলি, মনোজাগতিক এবং চেতনার জায়গায় আমরা একই সূত্রে গাথা।
একই এটি সূত্রে গাঁথা। এটি প্রক্রিয়া। আমরা যেটা বলছি অভিজ্ঞতা এবং আন্দোলনের প্রক্রিয়া। সাদ্দামরা যেটা শুরু করেছে, আমার কাছে মনে হয় যে 24-এর 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় যে অর্জন, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তারুণ্য গেরিলা কায়দায় যুদ্ধ করার প্রক্রিয়া তারা শিখে গেছে এবং সেই যুদ্ধটা তারা শুরু করেছে। কিন্তু এটিকে ধারাবাহিক রাখার জন্য আহকামের সঙ্গে, বা আমি যদি ধরি সাবেক ছাত্রলীগ নেতাদের ভেতরে জাহাঙ্গীর কবির নানক কিংবা এস.এম. কামাল হোসেন, অসীম কুমার উকিল থেকে আমাদের প্রজন্ম হয়ে জয়দেব নন্দী এবং জয়দেব নন্দী থেকে সাদ্দাম, এই প্রক্রিয়াটা আমরা কিভাবে চলমান রাখতে পারি। চেতনায় কিন্তু আমরা সবাই এক, মনোজাগতিক আমাদের কোনো বিভেদ নাই, কিন্তু আমরা এক জায়গায় অবস্থান করি। না, অবশ্যই আমাদের সিনিয়র পূর্বজ যারা রয়েছেন, যারা সংকটে সংগ্রামে বীরত্বব্যঞ্জক ভূমিকা রেখেছেন, কিভাবে সেই সংকটটি উত্তরণ করেছিলেন, সেই অভিজ্ঞতাটি আপনাদের কাছ থেকে বা আমাদের পূর্বজ যারা রয়েছেন, আমাদের প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, আমরা তাদের কাছ থেকে আত্মস্থ করছি এবং ধারণ করবার চেষ্টা করছি প্রতিনিয়ত। যুব তারুণ্য আপনাদের মতোই আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তায় পৌঁছে দিতে চাচ্ছে, কেমন আছেন বাংলার কৃষক? ভালো নেই, সারের জন্য রাজপথে নামতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে। কেমন আছেন আজকে আপনার প্রজন্ম, আমার প্রজন্ম, মধ্যম প্রজন্ম, সবাই প্রশ্ন করছেন কেমন আছেন আমার সেলাই দিদিমণিরা? তারা বেকারত্বে দিনাতিপাত করছে, তাদের যে কান্না, তাদের যে হাহাকার, এটি কিন্তু 3 প্রজন্মের ভেতরে ধারণ করেই আমরা যুথবদ্ধ হয়েছি। কেমন করে আমার ধর্ষিতা মা বোন জীবনযাপন করছে, তাদের আহাজারি কিন্তু আমাদের 3 প্রজন্মের ভেতরই অনুরণিত হচ্ছে। আমার পুলিশ ভাইয়েরা, যাদের হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে, তাদের পরিবারের অন্তর্কন্দন কিন্তু আমাদের ভিতরে অনুরণিত হচ্ছে। ঠিক একইভাবে আপনি আগাম ভাই খেয়াল করে দেখেন, আমাদের ভাতাপ্রাপ্ত যে 43 লক্ষ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী ভাতা দিত, তারা অসহায় জীবন থেকে সহায় হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী। তাদের কি অবস্থা? কেমন আছে আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু, লাল সবুজের পতাকা? ভালো নেই। কেমন আছে সংখ্যালঘু সম্প্রদায়? ভেতরে ভেতরে সংখ্যালঘু সম্প্রদায়কে যে ক্ষয়ে ক্ষয়ে মরে যেতে হচ্ছে, তবুও তারা বুক চিতিয়ে এই মাটির শেকড় পুঁতে কিন্তু তারা অবস্থান করছে। কেমন আছে আমার মন্দির, মাজার, বাউল আখড়া? ভালো নাই, কোথাও ভালো নাই কিছু। চারিদিকে লাশ আর লাশ, খালে বিলে মাঠে রাজপথে, কোথাও কিছুই ভালো নাই। চারিদিকে অনাহারী মানুষের হাহাকার, নিত্যপণ্যের বাজারে আগুন, মানুষের বুক ফাটা আর্তনাদ। বাংলাদেশ চেতনা, মুক্তিযুদ্ধের যাবতীয় স্মারক আজ ধ্বংস। সাংবাদিক হত্যা করা হচ্ছে, এ পর্যন্ত 12 জন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আপনি জানেন 300-র অধিক সাংবাদিক কিন্তু এখনো তাদের নামে মামলা দেয়া হয়েছে, শারীরিকভাবে আক্রান্ত হয়েছে। দেশের 1100-র উপরে সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন মিথ্যা মন গড়া মামলা দেয়া হয়েছে 439 জন সাংবাদিককে। ঠিক এভাবে গণমাধ্যমকে অবরুদ্ধ করা হয়েছে, বাক স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ পর্যন্ত আমাদের যে তথ্য হাতে রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেটি জুডিশিয়াল কিলিং হোক আর কারা অভ্যন্তরে হত্যা হোক, প্রায় 1.5 শতাধিক মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চারিদিকে সকল শ্রেণী পেশার মানুষের ভেতর আজ হাহাকার। গোটা বাংলাদেশটাই আজ নরক পুরীতে পরিণত হয়েছে। ঠিক এই মুহূর্তে আজকের যুব তারুণ্য আপনাদের অভিজ্ঞতা আমাদের ভেতর আত্মস্থ করে, এই সময় কি, সময়ের কি চাহিদা, সারা বাংলাদেশের মানুষ কি চাচ্ছে, যুব তারুণ্য আজকে ধারণ করে। আমি সাদ্দাম সহ আজকের গোটা বাংলাদেশের যুব তারুণ্য কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুত। আপনি খেয়াল করে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে যান, সোশ্যাল মিডিয়াতে কিন্তু যুব তারুণ্য তার যে ভূমিকা রাখবার কথা, সেখানে কিন্তু তার যুদ্ধটি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি গোটা বাংলাদেশে দেখেন, যুব তারুণ্যের ভেতর থেকে কিন্তু প্রতিটি সেক্টরে, কোথায় আপনি বলেন, তথ্য প্রযুক্তি, মাঠে, লেখালেখিতে, বলয়, সাংবাদিকতা, আন্তর্জাতিক মিডিয়াতে, এই তরুণ প্রজন্ম কিন্তু এক ঝাঁক তরুণ প্রজন্ম উঠে এসেছে এবং এই তরুণ প্রজন্মই হচ্ছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভ্যানগার্ড। আমি বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধের সময় এই শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক বা আমাদের আমির হোসেন আমু বা যারা সেই সময় যুব তারুণ্য হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন,
মনি ভাইয়ের বয়স কত ছিল আকাম ভাই? তিনি একাধারে 28-29 বছর বয়সে মুজিব বাহিনীর স্রষ্টা তোফায়েল আহমেদ মুজিব বাহিনীতে ছিলেন। এভাবে সম্মুখ সমরে যারা যুদ্ধ করেছিলেন, কিন্তু 25 থেকে 30, 32, 40-এর ভেতর, সেক্ষেত্রে আজকের আমাদের প্রজন্মেরই কিন্তু দায়িত্বটি কাঁধে তুলে নেওয়া লাগছে, এবং সেটি অন্তর দিয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের যে কান্না, যে বেদনা, যে ক্ষত, যে রক্তক্ষরণ, সেটি কিন্তু আজকে যুব তারুণ্য নিজের কাঁধে তুলে নিয়েছে, এবং কাঁধে তুলে নিয়েছে বলেই আমি বিশ্বাস করি অনতি বিলম্বে এই তিমির রাত্রির অবসান ঘটবে। ধন্যবাদ জয়দেব। আমি আবারও একটু সাদ্দামের কাছে যেতে চাই। যে কথাটি বলছিল যে প্রজন্মের ধারাবাহিকতায় আওয়ামী লীগের তরুণ প্রজন্ম এগিয়ে এসছে। আমি যদি প্রসঙ্গক্রমে এই জায়গাটাতে আসি, যে বঙ্গবন্ধু যখন 6 দফা ঘোষণা করলেন, তখন কিন্তু 6 দফাকে প্রথম সমর্থন করেছিল ঢাকা মহানগর ছাত্রলীগ ওই সময়, পরের দিন কেন্দ্রীয় ছাত্রলীগ তোফায়েল আহমেদ, এবং বঙ্গবন্ধু 66 থেকে 70-এর নির্বাচন পর্যন্ত যে এগিয়ে গেলেন, 70-এর নির্বাচনে 21 বছর বয়সী আব্দুল হামিদ, যিনি ইমিডিয়েট মানে রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জীবিত পার্লামেন্টারিয়ানদের ভেতরে লিজেন্ডারি পার্লামেন্টারিয়ান, 70-এর নির্বাচনে তার বয়স ছিল 21 আর তোফায়েল আহমেদের বয়স ছিল 23। এবং আমরা যদি বঙ্গবন্ধুর রাজনীতিকে সমর্থন দেয়া এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য ছাত্র নেতৃত্বকে, 71-এর ভূমিকাকে পরিলক্ষিত করি, তাহলে আজকে এসে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির তৃতীয় প্রজন্ম হিসেবে সাদ্দাম আসলে কতটা প্রস্তুত হচ্ছে? এরপরে আমি কর্মসূচিটাতে যাব। একটি হচ্ছে যে আমাদের সহ আলোচক জনাব জয়দেব নন্দী যে আলোচনাটি করছিলেন এবং পুরো বিষয়টি তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা তুলে ধরেছেন। আরেকটি হচ্ছে যে আমাদের জন্য তো অবশ্যই একটি নতুন অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতা আমাদেরকে আমাদের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার জন্য এটি যেমন পরিশীলিত করছে, একই সঙ্গে আমাদের এই সংগ্রামী শিক্ষা ছাত্রলীগের কর্মীরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে, এটি তাদেরকে আরো শানিত করছে বলে আমি মনে করি। আমাদের আদর্শিক অঙ্গীকার দৃঢ় হওয়া, আমাদের নৈতিক বলটি দৃঢ় হওয়া, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা বৃদ্ধি পাওয়া, এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনা, সেটি কারাগার হোক, রাজপথ হোক, আত্মগোপনে থেকে কর্মকাণ্ড বাস্তবায়ন করা হোক, সমস্যাগুলো মোকাবেলা করা হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা একটা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে, এবং আমি মনে করি যে এই অভিজ্ঞতা আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে আরো ঋদ্ধ করবে। আজকে ছাত্রলীগের কর্মীদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে, কিন্তু ছাত্রলীগের কর্মীরা আজকে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট, বাংলাদেশের ডিগনিটি রক্ষার জন্য লড়াই করছে। তারা হয়তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের ছেলে মেয়েদের এই দখলদার সরকারের অনুগত প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের করে দিয়েছে, কিন্তু গোটা বাংলাদেশেই বাংলাদেশ ছাত্রলীগের ছেলেমেয়েরা কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করছে, মানুষের অধিকারের কথা বলছে। এবং এটি আমি মনে করি যে আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা লিবারেল ডেমোক্রেটিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এই আগামী দিনের জন্য আরো বেশি করে প্রস্তুত হচ্ছে, যারা বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। এবং মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার এবং যে আপনি আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতার কথা বলছিলেন, আমি মনে করি যে এই সংগ্রামী শিক্ষা আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে আরো আলোকিত করবে এবং ভবিষ্যতের পথ নকশা নির্মাণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে থাকবে। আর আপনি এর আগে যে প্রসঙ্গে বলছিলেন যে আমাদের ফ্যাসিজমের পাঠ, আজকে দেখুন যে আমাদের তো রেজাল্ট শিট তো উন্মুক্ত, মার্কশিট তো গোটা বাংলাদেশের মানুষের কাছে উন্মুক্ত, যে কে কি করছে, পারফরমেন্স কি ধরনের, কার কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে, কার সরকারে কি ধরনের উপাদান রয়েছে, এটি দেখে তো মানুষই তো বিচার বিবেচনা করবে যে ফ্যাসিবাদের পাঠ কে দিচ্ছে এবং সত্যিকারের ফ্যাসিস্ট কারা। এটা তো বাংলাদেশের মানুষের সামনে আজকে কমন সেন্স প্রয়োগ করার মাধ্যমে এটি নিয়ে পার্থক্য করার সুযোগটুকু তৈরি হয়। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে ভোটের আগেই ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তো এই যে এই কর্মকাণ্ড গুলো কারা করে, যারা ফ্যাসিস্ট শক্তি, তারাই যে কর্মকাণ্ড গুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখে। জামায়াতের যে রাজনৈতিক মতাদর্শ রয়েছে, মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে, স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের যে রাজনৈতিক মতাদর্শ রয়েছে সেটিকে বাংলাদেশের মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, এবং সেটির বাইরে যারা যাচ্ছে তাদেরকে কিন্তু আজকে তাদের নাগরিক হিসেবে কিন্তু তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার থেকে কিন্তু সম্পূর্ণ বঞ্চিত করা হচ্ছে। তো ফ্যাসিবাদী কাঠামো তো সেটা, যেখানে বাংলাদেশের
লাখ লাখ শিক্ষার্থীকে তাদের রাজনৈতিক মতাদর্শের কারণে, নাগরিক অধিকারের কারণে, সাংবিধানিক অধিকারের কারণে যখন তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়, সেটাই তো ফ্যাসিবাদ। আজকে যখন 15,000 শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয় শুধুমাত্র তার নির্দিষ্ট রাজনৈতিক বিষাদের কারণে, তো সেটাই তো ফ্যাসিবাদ। আজকে যখন আপনি বিচারের কথা বলবেন, ন্যায় বিচারের কথা বলবেন, অথচ ইন্ডেমনিটি দিয়ে আপনি যারা ঘাতক গোষ্ঠী, যারা অপরাধী গোষ্ঠী, যারা অভিযুক্ত গোষ্ঠী, তাদেরকে আপনি বিচারিক প্রক্রিয়ার আওতায় আনছেন না, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন। আর আইসিটি ট্রাইব্যুনালের, যেটি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালকে ব্যবহার করছেন অন্য রাজনৈতিক দলকে ঘায়েল করার জন্য, যেটি ক্যাঙ্গারু কেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তো ফ্যাসিবাদ তো এটি, ফ্যাসিবাদ তো সেটি যখন আপনি একটি আমাদের বিভাগের সকল বিচারপতিকে যখন মবের মাধ্যমে আপনি সবাইকে যখন পরিবর্তন ঘটিয়ে নতুন বিচারপতি ইনস্টল করেন, ইচ্ছে মতো বিচারপতি সাজান, যখন এই সচিবালয়ে জায়গাটাতেই আপনি আপনার ইচ্ছে মতো পছন্দ করেন। এই জায়গাটাতেই সাদ্দাম, আমি একটু মানে পরিষ্কার হতে যাচ্ছিলাম। তার মানে কি শেখ হাসিনার সরকারকে বা আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলা হলো, এবং ঠিক 5 আগস্টে পরাজিত হবা মানে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরেই আক্রমণ করা হলো কিন্তু মুক্তিযুদ্ধকে। বঙ্গবন্ধুর ভাস্কর্য, 7 জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য, বেগম রোকেয়া, শিল্পাচার্য জয়নুল আবেদিন, এগুলো ভাঙা হলো। এবং তারপরে জাতীয় সঙ্গীতকে অস্বীকার করা, গোলাম আজমের ছেলে এসে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা বলল, আজকে এসে ভারত বিভক্তির কথা পর্যন্ত বলছে। তার মানে ফ্যাসিজম যদি হয় একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মূলনীতির বিরুদ্ধে যাওয়া, তাহলে আজকে যারা আছে তারা ফ্যাসিস্ট, কারণ তারা মুক্তিযুদ্ধকে ওন করে না, বাংলাদেশের সংবিধানের মূল 4 নীতিকে তারা ওন করে না। সুতরাং আমরা কি এই হিসেবে এভাবে ধরেই নিতে পারি যে রাষ্ট্র কাঠামোতে থাকা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে যারা ক্ষমতা থেকে সরালো এবং 54 বছর আগের পরাজয়ের প্রতিশোধ দিল, তারাই যদি ফ্যাসিস্ট, তাহলে যেই জনগণ মধ্যবিত্ত মূলত কিন্তু 24 জুলাই আগস্টের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল, তাদেরকে আবার আমাদের কাছে ফিরিয়ে আনা, মুক্তিযুদ্ধের পক্ষে ফিরিয়ে আনা, এবং যেই তরুণ প্রজন্ম যাদেরকে জুলাই আগস্টের আন্দোলনে বঙ্গবন্ধুর বক্তৃতা কিন্তু তাদেরকে শোনানো হয়েছে, মুক্তিযুদ্ধের গান তাদেরকে শোনানো হয়েছে, কিন্তু তারা আজকে এসে যে বুঝতে পারলো যে 24 আসলে মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছিল, তাদেরকে তোমরা কি প্রক্রিয়াতে আবারও তোমাদের সঙ্গে সম্পৃক্ত করছো? এবং ফ্যাসিজম আসলে যদি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলা যদি ফ্যাসিস্ট হয়, আমি মনে করি আমি বাংলাদেশে ফ্যাসিস্ট। আমি যদি বঙ্গবন্ধুর আদর্শের কথা বলা যদি ফ্যাসিজম হয়, তাহলে আমি ফ্যাসিস্ট। কিন্তু প্রকৃত অর্থে বাংলাদেশের জনগণকে বোঝানো যে বাংলাদেশের মৌল নীতির বিরুদ্ধে যারা অবস্থান করে তারা ফ্যাসিস্ট, তাহলে বর্তমান যারা আছে তারা ফ্যাসিস্ট। তাহলে এর বাইরের মানুষগুলোকে আমরা কিভাবে যুক্ত করব? এক হচ্ছে মধ্যবিত্ত, আরেক হচ্ছে জেন জি। আমি তোমার কাছ থেকে শুনে এই প্রসঙ্গটাই আবার জয়দেবের কাছ থেকেও একটু শুনবো। ধন্যবাদ। আসলে আমাদের এই আমাদের জেনারেশন জেড বলি, জেনারেশন আলফা, এবং জুলাই আগস্টে যারা আমরা রাজনীতি করি, আমরা নির্দিষ্ট রাজনৈতিক দলের মাধ্যমে দেশ গঠন, গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা চেষ্টা করি, এটি বাংলাদেশের সকল মানুষেরই অধিকার রয়েছে। এবং জুলাই আগস্টে কেউ যদি আন্দোলনে অংশগ্রহণ করে থাকে, যে কোনো মানুষ, সাধারণ মানুষের যে কোনো আন্দোলনে অংশগ্রহণ করার অধিকার আছে। এবং ফৌজদারি অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের তো একটা আইনি মাপকাঠির আওতায় থাকবে, যে কারণে যে কোনো যদি আমাদের বিপক্ষেও আন্দোলন করে থাকে, সেটি তো তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আজকে যে বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনারই কোনো গণতান্ত্রিক অধিকার নেই। এবং আপনি যেটি বললেন যে আজকে মুক্তিযুদ্ধের কথা বলার কারণে আপনাকে এক ধরনের ফ্যাসিজমের, আপনাকে এক ধরনের লেভেল দেওয়া হচ্ছে। আপনি যখন গণতন্ত্রের কথা বলছেন, আপনি হয়তো যাত্রাবাড়ির কোন হত্যা মামলার আসামিতে পরিণত হচ্ছেন। আপনি যখন সরকারকে দ্বিমত করছেন, সেই দ্বিমত করার কারণে হয়তো আপনার জীবন হত্যাযোগ্য হয়ে যাচ্ছে। তো ফ্যাসিজমের ক্লাসিক উদাহরণ তো বর্তমানে বাংলাদেশে আছে। আর আমরা মনে করি যে যারা প্রতিবাদ করে, যারা প্রতিরোধ গড়ে তোলে, তাদের সবার কাছ থেকে আমাদের শিক্ষণীয় আছে। এবং যারা সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুর আদর্শ এবং সংগ্রামকে, এবং আপনি যে উদাহরণগুলো দিলেন, তারা যে প্রতারণা করেছে, তারা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে সামনে রেখে তারা যে নিজস্ব স্বার্থ হাসিল করেছে, সেটি তো তারা প্রত্যেক মুহূর্তেই প্রমাণ করেছে। তারা
বঙ্গবন্ধুর উক্তিগুলো ব্যবহার করেছে, আবার পরে ধানমন্ডি 32 নম্বরকে বিধ্বস্ত করেছে। তারা মুক্তিযুদ্ধের গান বাজিয়েছে, আর 5ই আগস্টের পরে তারা মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য সবকিছুকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। তারা কোটানা মেধা স্লোগান দিয়েছে, আর এখন সুপারিশের ভিত্তিতে নিয়োগ দিচ্ছে। তার মানে তাদের পুরোটাই কিন্তু এক ধরনের প্রতারণা নয়, যে পুরোটাই যে এক ধরনের স্ক্যাম ছিল, এবং মানুষ যে প্রতারণার শিকার হয়েছে মানুষের মধ্যে কিন্তু সে উপলব্ধিও আছে। যে কারণে আমি বিশ্বাস করি যে যারা এই নতুন প্রজন্মের আছে, জেনারেশন জেড রয়েছে, জেনারেশন আলফা যারা রয়েছে, আমি বিশ্বাস করি যে আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলন এবং মুক্তিযুদ্ধ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সংগ্রাম, যে শিক্ষা এবং যেগুলো আমাদের সামষ্টিক অর্জন, এই বিষয়গুলো আমাদের এই নতুন জেনারেশনের ছেলেমেয়েরা তারা আরো গভীরভাবে ধারণ করে। এবং এই বিশেষ করে 2008 পরবর্তী বাংলাদেশে শেখ হাসিনার যে নেতৃত্ব, এবং যেটার মাধ্যমে ছেলে মেয়েদেরকে আলোকিত করা, মেধাবী করা, ইতিহাস এবং আধুনিকতার সমন্বয় ঘটানো, প্রযুক্তির মাধ্যমে গোটা পৃথিবীকে ছেলে মেয়েদের সামনে উন্মোচিত করে দেয়া, এটির কারণে কিন্তু আমি বিশ্বাস করি যে কেউ যদি মনে করে যে পরাজিত অপশক্তি জয়ী হয়ে, সেটি মনে করি না। আমি মনে করি যে এক ধরনের সাময়িক রাজনৈতিক বিভ্রান্তিমূলক ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের জেনারেশন তাদের যে অঙ্গীকার রয়েছে, তাদের যে আদর্শ রয়েছে, সেটিকে তারা রিক্লেম করবে, তারা ডেমোক্রেসি রিস্টোর করবে, তারা বাংলাদেশকে রিক্লেম করবে, এবং তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে তারা ধারণ করে, এটি বাংলাদেশের লাইফ লাইন, এটি ধারণ করেই তারা আমাদের জেনারেশন জেড সেটি প্রমাণ করবে। সাদ্দাম, আমরা যদি প্রিসাইজলি আসি, তাহলে হচ্ছে যেই তরুণ প্রজন্ম প্রতারিত হয়েছিল, যে মধ্যবিত্ত প্রতারিত হয়েছিল, তাদের আবার রাজপথে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে ফিরে আসার সুযোগটা রয়েছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। যদি সেই তরুণ প্রজন্মের ফিরে আসার সুযোগটা থাকে, তাহলে একটি জটিল বিষয় হচ্ছে, আমরা 5 আগস্টের পর থেকে দেখলাম যে হঠাৎ করে ছাত্রলীগের নেতৃত্বে থাকা ছেলেগুলোই সমন্বয়ক, ছাত্রলীগের নেতৃত্বে থাকা ছেলেগুলোই কিন্তু শিবিরের নেতা এবং ভিপি হয়েছে। তাহলে এই যে তরুণ প্রজন্মের আবার ফিরে আসার সুযোগটা আমরা তৈরি হয়েছে, তারা যে ফিরে আসবে, তখন তাদেরকে ফিল্টারিং করে কারা আসলে বাংলাদেশে বিশ্বাস করে আর কারা করে না, সেই ফিল্টারিং প্রসেসটাতে বাংলাদেশ ছাত্রলীগের এই নতুন করে তাদেরকে, যারা প্রতারিত হয়েছে, তাদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে এই ফিল্টারিং প্রক্রিয়াটাকে কতটা গুরুত্ব দিয়ে তোমরা দেখছো, এবং কিভাবে তোমরা এটাকে আগামীতে এগিয়ে নিতে চাচ্ছ? আপনি প্রথমে যে আলোচনাটি করছিলেন সেটা হচ্ছে যে সাধারণ মানুষের অন্তর্ভুক্তির সুযোগ। আমরা তো রাজনীতি করি, আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করি, সেই সংগঠনটির মালিকানা তো প্রথমত শিক্ষার্থীদের মালিকানা। বাংলাদেশ আওয়ামী লীগ তো মানুষের সংগঠন, যেখানে মানুষই তো সবচেয়ে মানুষের ম্যান্ডেটটি এখানে সবচেয়ে বেশি, মানুষের মালিকানাটা সবচেয়ে বেশি, মানুষই এটার এই সংগঠনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। যে কারণে মানুষের প্রত্যাশা পূরণ করা, মানুষের যদি অনাস্থা তৈরি, আস্থা অর্জন করা, সংগঠন হিসেবে আমাদের কোনো বিচ্যুতি থাকলে সেগুলো দূর করার চেষ্টা করা, আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু তো মানুষ, জনকল্যাণ এবং মানুষের ক্ষমতায়ন তো আমাদের মূল কাজ। সেই জায়গা থেকে একটা রাজনৈতিক দলকে মানুষ তার নিজস্ব বিচার বিবেচনার আলোকে সমর্থন করতে পারে কিংবা সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। মানুষের কিন্তু সে অধিকার আছে, এটি মনে করার কোনো কারণ নেই যে মানুষের সে অধিকার নেই। আমাদের কাজ হচ্ছে যে মানুষের সে অধিকারের সুরক্ষাটা দিয়া রাজনৈতিক আদর্শ, আমাদের অঙ্গীকার, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা দিয়ে অর্জন করে। এবং আমি বিশ্বাস করি যে 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশের মানুষের উপলব্ধি আছে, আজকে বাংলাদেশ যে একটা বিপন্ন বাস্তবতার মধ্য দিয়ে গেছে, বাংলাদেশ যে একটা বিপর্যয়কর বাস্তবতার মধ্য দিয়ে গেছে, বাংলাদেশের মানুষের অনুভূতিকে যে ভিন্ন খাতে প্রবাহিত করে আজকে এক ধরনের মৌলবাদী, উগ্রবাদী একটা তৌহিদি রিপাবলিক বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে, বাংলাদেশের মানুষের কিন্তু এই উপলব্ধি আছে, যে কারণে বাংলাদেশের মানুষের রাজনৈতিক সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। আমি বিশ্বাস করি যে এটার ফলাফল আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আমরা পাবো। আরেকটি হচ্ছে, আপনি যে বললেন যে ইনফিল্ট্রেশনের যে বিষয়টি ঘটনা ঘটেছে, এটা আমরা অকপটে স্বীকার করি যে বাংলাদেশ ছাত্রলীগের অভ্যন্তরে ইনফিল্ট্রেশনের ঘটনা ঘটেছে, এটা আমরা এই স্বীকারোক্তি আমরা দিয়েছি। এবং এই ইনফিল্ট্রেশন শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগ হয়েছে তা নয়, জাতীয়তাবাদী ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্য দিয়ে এই ইনফিল্ট্রেশন গুলো ঘটেছে। এবং এটি ঘটেছে মূলত স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, মানবতা বিরোধী অপরাধের দ্বারা অভিযুক্ত সংগঠন ছাত্র শিবিরের মাধ্যমে। আজকে দেখুন যে এটি প্রমাণ করেছে তারা যে নৈতিকভাবে দুর্বল, তাদের যে কোনো আদর্শিক অঙ্গীকার নেই। আমরা একটা ছাত্র সংগঠন, এই সংগঠনটি সংগঠন, গণসংগঠন, সেখানে শিক্ষার্থীদের অধিকার রয়েছে এই সংগঠনে প্রবেশ করার, কর্মকাণ্ড পরিচালনা করার। কেউ যদি কোনো আদর্শে বিশ্বাস করে, সেই আদর্শ নিয়ে সে মানুষের কাছে যাবে, শিক্ষার্থীদের কাছে যাবে, তরুণদের কাছে যাবে, কিন্তু প্রতারণার আশ্রয় গ্রহণ করার, মুখে এক মুখোশ এক, এটি তো আমাদের যে সামাজিক চুক্তি আছে, যে সোশ্যাল কন্ট্রাক্ট আছে, সেটির লঙ্ঘন। তো আমি মনে করি যে এই ইসলামী ছাত্র শিবির সহ মৌলবাদী সংগঠনগুলো এটার আশ্রয় গ্রহণ করার মাধ্যমে তাদের যে এক ধরনের নৈতিকতাহীনতা রয়েছে,
সেটি কিন্তু তারা প্রমাণ করেছে। এবং আজকে 5 আগস্ট পরবর্তীতে যেহেতু এই ঘটনাগুলো সামনে এসেছে এবং পূর্ববর্তী সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা, অপরাধমূলক কর্মকাণ্ড করে সেটির দায়ভার ছাত্রলীগের উপর চাপিয়ে দেয়া, এমনকি জুলাই আগস্টের সময়ে নারীদের উপর আক্রমণ ঘটনাগুলোর সঙ্গে যে ছাত্র শিবিরের কর্মীরা সম্পৃক্ত রয়েছে, কিছু ক্ষেত্রে ছাত্র দলের কর্মীরা সম্পৃক্ত রয়েছে, এর অডিও ভিডিও এর কনফিসকেশন কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তো এটি একসঙ্গে এটি ভালো হয়েছে যে জুলাই আগস্ট নিয়ে মানুষের মূল্যায়নটি সঠিক হওয়ার সুযোগটি বৃদ্ধি পেয়েছে। আর বাংলাদেশ ছাত্রলীগের জন্য তো এটা ওয়েক আপ কল যে আমরা আমাদের সংগঠন হিসেবে অবশ্যই আমাদের সংগঠনটি সবসময় উন্মুক্ত থাকবে, অবশ্যই আমাদের সংগঠনটি গণসংগঠন থাকবে, অবশ্যই আমাদের সংগঠনটি সবসময় এই যে গণমুখী চরিত্র আছে সেটি থাকবে। কিন্তু একই সঙ্গে আমাদের এই সংগঠনের যে সাংগঠনিক কাঠামো, এই গণতান্ত্রিক কাঠামোর সুযোগ নিয়ে কেউ যেন অনুপ্রবেশের ঘটনা না ঘটতে পারে, সে কারণে আমাদের রাজনৈতিক কর্মীদের অন্তর্ভুক্তি গ্রহণ প্রক্রিয়ায় আমাদের যে সচেতনতা প্রয়োজন রয়েছে, যে স্ক্রিনিংটি প্রয়োজন রয়েছে, এবং আমাদের কর্মীদেরকেও যে সামাজিক সাংস্কৃতিক ভাবে আরো ঋদ্ধ করে তোলার প্রয়োজন রয়েছে, এই নিয়ে তো আমাদের নিজস্ব উপলব্ধি আছে। বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের কর্মীদের এই উপলব্ধি আছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের কর্মকাণ্ডে আমরা একটা সেটার প্রমাণ অবশ্যই তৈরি করতে পারবো। ধন্যবাদ সাদ্দাম, খুব চমৎকার করলে তুমি বললে। এবং আসলে যে তোমাদের হাতে বাংলাদেশ আগামীতে একটি ৭১ পরবর্তীতে ৫৪ বছর পরে আজকে যে পরাজিত বাংলাদেশ, সেই বাংলাদেশটা আবার জয়ী হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনে নির্বাচন, এবং নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু তফসিল ঘোষণা এবং বাংলাদেশ আওয়ামী লীগ নতুন কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিগুলো তোমরা পালন করছো। এই নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনার একটি শব্দ ব্যবহার করেছে, রাজনৈতিক কাঠামো পরিবর্তনের ভোট। ভোট তো আসলে জনগণের অধিকার, কিন্তু রাজনৈতিক কাঠামো পরিবর্তনের ভোট, তার সঙ্গে হ্যাঁ না যুক্ত করে দিয়ে যে গণভোট, এই সব কিছু মিলিয়ে এই কাঠামো পরিবর্তন কি আবার ৪৭-এ ফিরে যাওয়া? আর যদি তাই হয়, তাহলে বাংলাদেশের মানুষ এই নির্বাচনে আসলে কি সম্পৃক্ত থাকতে পারবে? আর যদি সম্পৃক্ত হওয়ার তাদের সুযোগ থাকেও, আওয়ামী লীগের তারুণ্য সেই মানুষগুলোর কাছে কি বার্তা দিতে চায়? জয়দেব, তোমার কাছ থেকে। আকম ভাই, আমি যেটি সাদ্দাম যেখানে শেষ করেছে, ঠিক আপনার এই প্রসঙ্গে আমি ওই জায়গা থেকে রিলেট করেই বলতে চাই। সে জেনজিদের কথা যেটি বলছিল, মূলত কয়েকদিন আগে আপনি খেয়াল করেছেন, কিছুদিন আগে ধানমন্ডি ৩২-এ আমাদের ময়মনসিংহ ভালুকার আমাদের ছোট্ট একটি আমাদের সহযোদ্ধা বলতে পারি, কারণ নিজন এবং স্কুল ব্যাগে মুক্তিযুদ্ধের বই রাখার জন্য তাকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি ৩২ বাঙালির যে অস্তিত্বের ঠিকানা, সেখানে গিয়েছিল। বয়স কত আমরা সবাই জানি, নবম শ্রেণীর ছাত্র, জেনারেশন আলফা। তা এই জেনারেশন কিন্তু তৈরি হচ্ছে। এদের সামনে কিন্তু কোনো অপতথ্য, কোনো ভুল তথ্য, গুজব এদের সামনে কিন্তু প্রশ্রয় পাচ্ছে না। কেননা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের টুলস কিন্তু সবার হাতে হাতে তুলে দিয়েছেন। এবং আপনি খেয়াল করে দেখেন যে আজকের প্রজন্ম কিন্তু, যখন মাগুরার আসিয়াকে গণধর্ষণ করে হত্যা করা হয়, আসিয়াদের মতো আমার যে শিশুরা, শত শত শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আমার মা বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তখন আজকের জেনজি বলেন, আলফা বলেন, বা আমরা যুব তারুণ্য বলি, আমরা কিন্তু ৭১-এ ফিরে যাই। আমরা যখন আজকে দেখি হারাধনকে রংপুরে যুবলীগ নেতা, তাকে বাঁচাতে আসছে আরেক যুবলীগ নেতা সবুজ মিয়া, এই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে যখন আমরা রাজপথে সম্মুখ সমরে দেখি, আমরা কিন্তু মুক্তিযুদ্ধে ফিরে যাই। আমরা যখন দেখি সারা দেশে সংখ্যালঘুদের উপর কি অমানবিক নির্যাতন নেমে এসেছে, মন্দির মসজিদ কোনো কিছু ওদের হাত থেকে মাপ পাচ্ছে না, তখন কিন্তু আমরা ৭১-এ ফিরে যাই। আমরা যেভাবে দেখেছি যে ৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময় কিভাবে সারা বাংলাদেশকে বিরান ভূমিতে পরিণত করা হয়েছিল, আজকে যখন দেখি গোটা পাড়া পাড়া মহল্লা সব বিরান ভূমিতে পরিণত হয়, তখন কিন্তু আমরা ৭১-কে দেখি। আজকের যুব তারুণ্য হয়তো ৭১ দেখেনি, কিন্তু আকাম ভাই আমি বিশ্বাস করি ৭১-এর যে নমুনাগুলো ওরা রাখছে প্রতিটি পরতে পরতে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশকে ওরা মৃত্যু উপত্যকায় পরিণত করেছে, রক্তাক্ত প্রান্তরে পরিণত করেছে। যুব তারুণ্য সেটি ধারণ করে বলেই তারা আবার ৭১ থেকে চেতনা নিয়ে, ৭১-কে প্রেরণা হিসেবে মনে করে
একাত্তরকে সম্মোহনী শক্তি হিসেবে মনে করে আজকের যুব তারুণ্য কিন্তু বিজয়কে ছিনিয়ে আনতে চাই। এটি বিজয়ের মাস। আপনি জানেন 5 আগস্ট পরবর্তীতে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের প্রাণের পতাকা, আমাদের সংস্কৃতি, আমাদের সেই চিরকালীন যে শেকড়, সেই শেকড় গুলোকে কিন্তু ওরা উপড়ে ফেলতে যাচ্ছে। আমরা সেটির ভিতরে কিন্তু 71 পাচ্ছি। ওরা সেই ওরা কিন্তু খেয়াল করে দেখবেন 47 এবং 24কে গুরুত্ব দিচ্ছে। 71-এর কথা ওরা বলে না। ওরা বরং আমার সংবিধান, যেটি 72-এর সংবিধান, যেটি বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এটিকে কিন্তু ওরা উপড়ে, শেকড় উপড়ে ফেলতে চাচ্ছে। অর্থাৎ যুব তারুণ্য আজকে বিশ্বাস করে 5 আগস্ট সেদিন শেখ হাসিনার পতন হয়নি। সেদিন পতন হয়েছিল, পতন করবার চেষ্টা করা হয়েছিল, গোটা মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করবার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশ যে কাঠামো, এই কাঠামোকে ভেঙে চুরে চুরমার করতে তারা চেয়েছিল। তারই কিন্তু ধারাবাহিকতা আজকে গোটা বাংলাদেশে প্রতীয়মান হচ্ছে। যে মেটিকুলাস ডিজাইন, যেটি দেশঘাতক ইউনূস বলেছে গণশত্রু, ফাদার অফ ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট শব্দটি শুধুমাত্র সে পলিটিক্যাল রেটরিক হিসেবে ব্যবহার করতে করতে মনে করেছে যে মানুষ এটি নিবে। প্রকৃত ফ্যাসিস্ট এবং ফাদার অফ ফ্যাসিস্ট বলে বাংলাদেশের জনগণ মনে করে এই দেশঘাতক গণশত্রু ইউনূসকে। কেননা আইন আদালতের সামনে যান, বিচার প্রার্থী যিনি, বেদম প্রহার করা হচ্ছে তাকে, রক্তাক্ত করা হচ্ছে তাকে, তার আহাজারি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখি। ফ্যাসিজম কাকে বলে? যখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাল স্যারকে রীতিমতো বলা চলে বেদম প্রহার করে রক্তাক্ত করা হয়েছে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষকদের রক্তাক্ত করা হয়েছে, আবুল বারকাত স্যার সহ সামনে ডিসেম্বর মাস যেভাবে মহান মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, আজকে যুব তারুণ্য মনে করে সেই শহীদ বুদ্ধিজীবীদের হত্যার একটা নীল নকশা আজকে সারা দেশে শিক্ষকদের উপরে যে মব হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে, তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে, সারা দেশে শিক্ষার্থীদেরকে, আমার প্রগতিশীল এই যে ছাত্রলীগের ভাইদেরকে, সারা দেশে শত শত শিক্ষার্থীদেরকে তাদের ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে। ফ্যাসিজম কাকে বলে? ফ্যাসিজম তাকেই বলে আজকে গণমাধ্যমকে গলার টুটির চেপে ধরা হয়েছে। আজকে শ্যামল দত্ত, আজকে মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল আহমেদের মতো প্রগতিশীল সাংবাদিকদেরকে কারাগারে বন্দী করে রেখে প্রমাণ করা হয় ডক্টর ইউনূস একজন ফাদার অফ ফ্যাসিস্ট। আজকে যুব তারুণ্য সেটি বিশ্বাস করে। আকাম ভাই, শুধু এটুকুই বলতে চাই যে যে ধর্ষণ, যে গণধর্ষণ, যে গণগ্রেপ্তার, পরিকল্পিত কারাগারে হত্যা, দ্রব্যমূল্যের নাভিশ্বাস নামে আওয়ামী নিধন, প্রগতিশীল মানুষকে নিধন, প্রকৃত ফ্যাসিজম হচ্ছে নিগুড় ভাবে কিন্তু এই ইউনূসের এই রেজিমের ভিতরে অন্তর্নিহিত। এটি আজকে যুব তারুণ্য বিশ্বাস করে। আজকে যুব তারুণ্য এই ফ্যাসিজম থেকে শুধু মুক্তি চায় না, এই ফাদার অফ ফ্যাসিস্ট এবং তার গং যারা রয়েছে তাদের সমূলে উৎপাটন করার জন্য যে কোনো ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু আছে। আমি মনে করি জেনজি বলেন, আলফা বলেন, আজকে যুব তারুণ্য, আজকে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব সাদ্দাম এখানে রয়েছেন। আমি জানি ভেতরে ভেতরে ছাত্রলীগ কিভাবে প্রস্তুতি নিয়ে রয়েছে। 5 আগস্ট পরবর্তীতে ছাত্রলীগের বীরত্ব ব্যঞ্জক ভূমিকার কথা না বললেই নয়। সারা দেশে কিভাবে যুবলীগ, ছাত্রলীগের আমাদের নেতা কর্মীদেরকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, গাছে গাছে ঝুলিয়ে, বাড়ির ভেতরে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বাড়িঘর তো নাই, থাকবার জায়গা নাই, বলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। রাজনীতিতে অবস্থান পরিবর্তনকে যারা পালানো বলে তাদেরকে 71 স্মরণ করতে হবে। কিভাবে গেরিলা প্রস্তুতি নিতে হয় 71 থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং আজ সেটি ধারণ করেছি বলেই জোর গলায় আজকে আপনাদের সামনে কথা বলছি। এবং আমি মনে করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ নিয়ে এটি ষড়যন্ত্র। এটি মোটেও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পতন নয়। যুব তারুণ্য, জেনজি আলফা এটি অন্তর দিয়ে ধারণ করে। ধন্যবাদ জয়দেব। যে প্রসঙ্গটা তুমি আনলে, এই যে পালিয়ে বেড়ানো আর কৌশল, এই দুটো শব্দের ভেতরে একটা বিশাল পার্থক্য রয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সৈয়দ শামসুল হকের অন্তর্গত উপন্যাসের একটি জায়গা ছিল এরকম, মুক্তিযুদ্ধে 1 কোটি মানুষ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, 1 কোটি মানুষ শরণার্থী হয়েছিল, আর 1 কোটি মানুষ দেশের অভ্যন্তরেই ক্রমাগত স্থান পরিবর্তন করেছিল। তার মানে আসলে মুক্তিযুদ্ধে 7.5 কোটি মানুষের ভেতরে 3 কোটি মানুষ কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর
24-এর 5 আগস্টের পর আজকে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা, ঢাকার নেতাকর্মীরা খুলনার চট্টগ্রামের ঢাকায় এইভাবে করে যে স্থান পরিবর্তন করে আছে, কিংবা তোমরা যারা গেরিলা কায়দায় নিজেদের অবস্থানটা পরিবর্তন করেছো, সেই যুদ্ধটায় আশা করি যে তোমরাই জয়ী হবে, আমরাই জয়ী হব। এখানে একটি বিষয়ে আমি বলি যে ফ্যাসিজমের কথাটা, যেটা আমি মানে ইচ্ছে করে এই প্রসঙ্গটা আনলাম। মুসোলিনি যখন নাকি ক্ষমতা দখল করে ফ্যাসিস্ট হিসেবে, সে কিন্তু ফ্যাসিজমকে তার অহংকার, কমিউনিজমের বিরুদ্ধে লড়াই। তাহলে আজকে তারা যদি ফ্যাসিস্ট হয়, এবং এটি প্রমাণিত সত্য, গত 17 মাসে তারা বাংলাদেশের ভিত্তিকে হত্যা করেছে, বাংলাদেশের নারীর অধিকারকে হত্যা করেছে, জনগণের অধিকারকে হত্যা করেছে, যারা মুক্তিযুদ্ধের কথা বলে তাদেরকে চেতনা ব্যবসায়ী বলেছে, এবং 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে মুক্তিযুদ্ধের কথা যে বারবার উচ্চারিত হয়েছে সেটিকে তারা নেগেটিভ ন্যারেটিভ দিয়েছে। তাহলে তাদের ফ্যাসিজম যদি একটি পরাজিত শক্তির ত্যাগ হয়, তাহলে আমাদের ফ্যাসিজম কিন্তু মূলত জয়ী শক্তির ত্যাগ। সুতরাং আজকের বাস্তবতায় যতক্ষণ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধকে বিজয়ী করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ফ্যাসিস্ট হওয়াটাই বরং ভালো। তাহলে এই নিও ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াইটা করতে পারবো। নির্বাচনের প্রক্রিয়ায় আমি একটি কথা সবসময় বলি, আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা, তোমরা দুজন তারুণ্য, আমার অভিজ্ঞতাটা বলি। যেহেতু বলতে পারো যে 83-র 14ই ফেব্রুয়ারি মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন, আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন থেকে শুরু আমার রাজপথে মিছিল করা, এবং আজকে পর্যন্ত আমি আছি। এর ভেতরে অসংখ্য চড়াই উতরাই আমি দেখেছি। মুক্তিযুদ্ধকে পরাজিত হতে বাঙালি জাতি কখনো দেবে না। সেই কারণে কিন্তু 5 আগস্টের পরে যেই মুহূর্তে তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে, ওই মুহূর্তেই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়েছে। কারণ 5 আগস্টের পর সাধারণ মানুষ বলেছিল 10 বছরেও আর আওয়ামী লীগ নামটা শোনা যাবে না। কিছু বুদ্ধিজীবীও বলেছিল। তাদের কিন্তু চপেটাঘাত অলরেডি জাতি তাদেরকে দিয়েছে। আওয়ামী লীগ 10 মাসেরও আগের ভেতরে এই রাজনীতিতে ফিরে এসেছে, এবং এই আওয়ামী লীগ রাজনীতিকে পরাজিত করবার কোনো সুযোগ কারো নাই। কিন্তু যেই কথাটি আমরা বলবো সেটি হচ্ছে, যখন আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে থাকে, তখন কিন্তু সুশীল সমাজ, সংস্কৃতি কর্মীরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে পারে। এই কথাটা 16 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কিন্তু বলতো সারাদিন আওয়ামী লীগ বলি আমরা, আমাদেরকে বলতো, আওয়ামী লীগের দালাল বলতো। আজকে আমরা কালচারাল ফ্যাসিস্ট হয়েছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে কোনো সাংবাদিক, কোনো সংস্কৃতি কর্মী, কোনো শিক্ষক, কোনো বুদ্ধিজীবী কখনোই নিরাপদ থাকবে না যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ না থাকে। আজকে আমি একজন রাজনৈতিক কর্মী, তারপরেও বর্তমানে আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে বাংলাদেশের সংস্কৃতি কর্মীকে সংগঠিত করি। বাংলাদেশের বহু মঞ্চে জয়দেবের সাথেও থেকেছি, সাদ্দামের সঙ্গেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই মঞ্চে শেয়ার করেছি। আমি শুধু এইটুকু বলবো যে তোমাদের দিকে চেয়ে আছে কিন্তু বাংলাদেশের মধ্যবিত্ত, তোমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত, তোমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশের সাংবাদিকরা, নির্যাতিত নিষ্পেষিত সংস্কৃতি কর্মীরা, তোমাদের দিকে চেয়ে আছে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়, যারা আজকে জামাতে ইসলামীর ব্যানারে সামনে আসতে বাধ্য হচ্ছে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। সুতরাং তোমাদের যে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা, এটি আরেকটি মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে তোমরা বাংলাদেশকে বিজয়ী করার মধ্য দিয়ে আবারও আমাদেরকে বিজয়ী করবে। কিন্তু এই কথাটি ভুলে গেলে চলবে না। ৭১-এ আমরা যুদ্ধাপরাধীদেরকে আবারও ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু যারা বাংলাদেশে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তাদের একটি পরম্পরা আছে।
আমরা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির পরম্পরাকে আজকে বিজয়ী দেখছি। আর তোমরা যারা মুক্তিযুদ্ধের বিজয়ীদের পরম্পরা, তাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ। সুতরাং যেই পরম্পরায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা হয়ে আজকে সজীব ওয়াদের জয়, কিংবা তোফায়েল আহমেদের ছাত্র নেতা তোফায়েল আহমেদ থেকে শুরু করে আমরা যদি পরবর্তী ছাত্র নেতাদের থেকে আজকে সাদ্দাম হোসেন কিংবা জয়দীপ নন্দী পর্যন্ত আসি, তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ। সুতরাং তোমরা আগামীর বাংলাদেশটাকে কিভাবে আসলে গড়ে তুলবার জন্য সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে চাও, এবং এই যে নির্বাচনী প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ কিংবা এই নির্বাচন প্রক্রিয়াকে বাতিল করা, সেই প্রক্রিয়াটাকে তোমরা কতটা আন্দোলনের অংশ, যুদ্ধের অংশ বলে মনে করো? সাদ্দাম, প্রথমে তোমাকে, এই নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, এটির সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ। আমাদের ঔপনিবেশিক পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার সংগ্রাম কিংবা মুক্তিযুদ্ধের যে ঘটনা প্রবাহ, সেখানে দেখি যে আমাদের গণতন্ত্রই আমাদের এই জনপদের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আজকে বাংলাদেশে গণতন্ত্রই নির্বাসনে আছে। মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সবচেয়ে বড় যে জায়গাটি আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকার থাকবে, একটা অধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা থাকবে, মানবাধিকার থাকবে, মানুষ তার ইচ্ছে মতো প্রতিনিধি বেছে নেবে যারা তার রাষ্ট্র পরিচালনা করবে। তো আজকে কিন্তু আমাদের সেই সবচেয়ে বড় অঙ্গীকারটি আজকে পর্যুদস্ত হচ্ছে, কুক্ষিগত করা হয়েছে, এবং দেশ আজকে দখলদারদের কবল, যাদের জনগণের ম্যান্ডেট নেই, যারা কোনো সাংবিধানিক আইনি ধারাবাহিকতার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়নি, সম্পূর্ণভাবে একটা অবৈধ কর্তৃপক্ষ আজকে বাংলাদেশ পরিচালনা করছে। যে কারণে আজকে এই যে সংগ্রাম আমাদের চলমান রয়েছে। আরো অনেকগুলো প্রেক্ষাপট তো আছেই, যে আমাদের যে একটা উদার ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সমাজ ব্যবস্থা, আমাদের একটা সামষ্টিক স্বপ্ন, সেটা তো চ্যালেঞ্জের মুখেই পড়েছে যখন একটা মৌলবাদীদের করাল গ্রাসের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে, যখন এক ধরনের ধর্মীয় রাজনীতির বাস্তবতা বাংলাদেশকে ঘিরে রেখেছে, এবং শুধুমাত্র দেশের অভ্যন্তরে না, যারা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট নেটওয়ার্ক অর্গানাইজেশন গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত আছে, তাদের সঙ্গে যখন প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং একই সঙ্গে সামরিকভাবে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাসী মৌলবাদী গোষ্ঠীগুলো সম্পৃক্ত হয়, তার মানে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা, সেটিও কিন্তু প্রশ্নের মুখে পড়ে। যে কারণে এই দখলদার সরকারকে যত দ্রুত বিদায় করা সম্ভব, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেক্ষাপটটা তত দ্রুত যেমন ফিরে আসে, একই সঙ্গে আমাদের দেশ যে সম্পূর্ণভাবেই একটা ব্যর্থ কার্যকর রাষ্ট্রের দিকে যাচ্ছে, সেখান থেকে যদি আমরা স্থিতিশীলতা নিশ্চিত করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এগুলোকে যদি আমরা রক্ষা করতে চাই, সেটি তো প্রত্যেকটি ক্ষেত্রেই তো আমাদের এই এমন ভাবে সিদ্ধান্ত গ্রহণগুলো করা হচ্ছে যেটি আমাদের সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করছে, আমাদের সীমানাকে করে দিচ্ছে, আমাদের এমন স্ট্র্যাটেজিক সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে যারা ক্ষমতা দখল করেছে তাদের নিজেদের স্বার্থে, যেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব সেগুলো কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। সাদ্দাম, আমি তোমার কাছে আরেকটু স্পেসিফিক শুনতে চাচ্ছি। আমি তোমাকে যদি বলি যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিন্তু গণতন্ত্রকে পুনরুদ্ধারের আন্দোলন ছিল, এবং গণতন্ত্র নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু গণতন্ত্র। সেক্ষেত্রে 91-এর নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর সেই তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়া বাতিল করলো। আবারও আওয়ামী লীগ কিন্তু নির্বাচন, গণতন্ত্রের নির্বাচনের প্রক্রিয়াকে গণতান্ত্রিক করবার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালুর কথা আন্দোলন করলো, এবং জনতার মঞ্চ গড়ে উঠলো। 15ই ফেব্রুয়ারির নির্বাচন কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই, শুধু না, আওয়ামী লীগ কিন্তু ওই নির্বাচন বানচাল করেছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের যে নির্বাচন হচ্ছে, যেটি মূলত রাজনৈতিক কাঠামো পরিবর্তনের নির্বাচন তারা বলছে, কিন্তু সেটি যদি নাও হয়, একটি সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করবার জন্য যদি নির্বাচন প্রক্রিয়া হয়, এবং আমরা যদি বুঝি যে এটি আসলে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের ক্ষমতা কুক্ষিগত করার নির্বাচন, তাহলে এই নির্বাচন, শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না, তাহলে এই নির্বাচন আমরা কি অংশগ্রহণ করব না, এটি শুধু ঘোষণা, নাকি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ ধারাবাহিকভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে অগণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থাকে বানচাল করেছে, আমরা এই নির্বাচনকে
বানচাল করব বা প্রতিরোধ করব কিনা, আমাদের কোন পথটা বেছে নেওয়া উচিত? একটি হচ্ছে যে এটা তো নির্বাচনই না, এটাকে কোনোভাবে নির্বাচন বলার সুযোগ নেই, এবং এটা শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক আইনি ইতিহাস, সাংবিধানিক ইতিহাস, এটা কখনোই নির্বাচন হিসেবে গ্রহণযোগ্যতা পাবে না। নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে জনগণ। আপনি জনগণকে মাইনাস করে কিসের নির্বাচন করবেন? রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ আছে। আজকে 2008 পরবর্তী ইলেকশন গুলো নিয়ে প্রশ্ন তোলা হয়, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন তো উন্মুক্ত ছিল। আজকে কি নির্বাচন প্রক্রিয়াটা উন্মুক্ত আছে? কিন্তু নির্বাচন প্রক্রিয়া উন্মুক্ত নয়। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, নির্বাচনের অংশগ্রহণের বাইরে রাখা হয়েছে। তো এটা তো নির্বাচন করারই সুযোগ নেই। আর আমাদের সিভিল সোসাইটি থেকে শুরু করে যারা এর আগে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন, অন্তর্ভুক্তির কথা বলেছেন, নিরপেক্ষ সরকারের কথা বলছেন, যারা ক্ষমতায় আছে তারা কি নিরপেক্ষ? তাদের কি তারা তো একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে তারা এজেন্ডা বাস্তবায়ন করছে। তো তারা কাছে আমরা সবসময় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করেছি, এবং বাংলাদেশের ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে আমরা যে সমস্যাটার কথা সমাধানের জন্য যে উপায়টা নির্ধারণ করেছি, তো সেটির সঙ্গেও তো এক ধরনের বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তো সে কারণে একটি আসলে নির্বাচনও নয়, বাংলাদেশের জনগণ এটাকে নির্বাচন মনেও করে না। কিন্তু আমরা যেটি যে জায়গা থেকে মনে করি সেটা হচ্ছে যে আমাদের লড়াইটা আসলে বহুমাত্রিক, এবং এই লড়াইয়ে আপনার একটি হচ্ছে যে রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া, জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া, কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। আরেকটি হচ্ছে প্রতিরোধ কার্যক্রম গড়ে তোলা। অবশ্যই প্রতিরোধ কার্যক্রম গড়ে তুলতে হবে শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। যেমন আমাদের নৈতিক ভাবে বাংলাদেশের জনগণের বার্তাটি পৌঁছে দিতে হবে। এই সরকারকে যে বাংলাদেশের জনগণ না বলছে, এই নির্বাচন প্রক্রিয়া যে বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, এটি সেভাবে যেমন প্রমাণ করতে হবে, প্রদর্শন করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে একইভাবে আমাদের রাজনৈতিক আন্দোলন, একই সঙ্গে একটা গোটা দেশব্যাপী একটা অসহযোগের জায়গা আমাদের কে যেতেই হবে, আজ হোক কাল হোক আমাদের যেতেই হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সেটি যাবে, কারণ ভবিষ্যতের জন্য, নিজেদের জন্য, নিজেদের জীবন জীবিকা স্থিতিশীলতার জন্য তাকে সেটি করতেই হবে। এই দখলদার সরকারকে সমস্ত কাজে অসহযোগিতা করতে হবে। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তারা দখলদার সরকারের কাছ থেকে সমস্ত ধরনের অসহযোগিতা যা যা করা সম্ভব এই দেশের ভবিষ্যতের সাথে, গণতান্ত্রিক বিনির্মাণের সাথে করতে হবে। বিচারপতিরা আমাদের আন্দোলন সংগ্রাম কেমন জায়গায় নিয়ে যেতে হবে যে দেশের স্বার্থেই তারা এই দখলদার সরকারের কোনো কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে না। আমাদের কৃষক শ্রমিক তারা ট্যাক্স দেবে না। আমাদের আন্দোলনকে এই সংগ্রামে নিয়ে যেতে হবে। আরেকটি হচ্ছে প্রতিরোধ, যেটি আপনি বলছিলেন যে গেরিলা বিষয়টি আপনি নিয়ে, অবশ্যই সেটিও আমাদের করতে হবে, এবং এটিও একটি বৈধ উপায়, এটি ন্যায়সঙ্গত উপায়। কারণ আজকে ব্যবহার থেকে রাজনৈতিক যারা প্রতিপক্ষ আছে তাদেরকে দমন করার জন্য, নির্মূল করার জন্য আজকে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে জঙ্গিবাদীদের ক্ষমতায় নিয়ে আসার জন্য। আজকে যে নির্বাচন কমিশন গুলো রয়েছে, সরকারি অফিসগুলো রয়েছে, এগুলো ব্যবহার করা হচ্ছে এই গোষ্ঠীকে ক্ষমতায়িত করার জন্য। তো অবশ্যই দখলদারের আস্তানা গুড়িয়ে দিতে হবে, অবশ্যই অবৈধ কর্তৃপক্ষের আস্তানা গুড়িয়ে দিয়েই জনগণের ক্ষমতায়নের ধারণা প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমরা যত দ্রুত বাংলাদেশের জনগণ এটি করতে পারবে, আমি মনে করি যে বাংলাদেশের জনগণের জন্য তত বেশি মঙ্গল সাধিত হবে, এবং আমাদের যে গণতান্ত্রিক রূপান্তরের যে যাত্রা, সেই শুরু করতে পারবো। যে কারণে আমি বিশ্বাস করি যে চলমান যে আন্দোলন রয়েছে, আন্দোলনের নানা মাত্রিকতা রয়েছে, বহুমাত্রিকতা রয়েছে, এবং আমাদের সকল পদ্ধতি অবলম্বন করতে হবে। এবং অবশ্যই আমরা এই আন্দোলনটা, এই সংগ্রামটা আমরা কেন করছি? শুধুমাত্র কি ক্ষমতার পালাবদলের জন্য? শুধুমাত্র কি কাউকে ক্ষমতা থেকে হটিয়ে ক্ষমতা পুনরুদ্ধার করার জন্য? সেটি তো নয়। আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করবে জনগণ, সেটি দেখতে চাই। আমরা দেখতে চাই যে বাংলাদেশের জনগণ তার অধিকারের সুরক্ষা পাবে, তার রাজনৈতিক মত, তার রাজনৈতিক বিশ্বাসের কারণে। আজকে যেভাবে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, মানুষের অধিকারের যেভাবে লঙ্ঘন করা হচ্ছে, এগুলো চিরতরে বন্ধ হবে, এবং যারা অপরাধী তারা আইনানুগ প্রক্রিয়ার আওতায় আসবে। আজকে আমরা সেই বাংলাদেশ চাই, আজকে আমাদের সংগ্রাম তো সেটির জন্যই। তো আজকে যখন বাংলাদেশে সেটির অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে আমরা আমাদের আন্দোলন সংগ্রামকে সেই দিকেই নিয়ে যাব, এবং সেই ধারাবাহিকতাতেই আমরা বিশ্বাস করি যে এই আন্দোলন, এই সংগ্রাম একটা চূড়ান্ত দিকে যাবে। এবং এই আন্দোলন সংগ্রামের ফলাফল একটাই, সেটা হচ্ছে যে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হতেই হবে, এবং তাদের মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এটি বাংলাদেশের একটা অনিবার্য বাস্তবতা, এবং এটির টাইমলাইন জনগণ নির্ধারণ করবে, এটির ফলাফল জনগণ নির্ধারণ করে দেবে, এবং এটার এই আন্দোলনের নিয়ন্ত্রক ও জনগণই থাকবে। আমরা সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ তো অবশ্যই এই জনগণের যে নির্দেশিত পথ, সেই পথকে অনুসরণ করবে। ধন্যবাদ। আমরা কি চাই সেটা আমরা জানি। আমি মূলত আজকের আলোচনায় ফোকাস করতে চেয়েছি একজন ছাত্রনেতা এবং একজন যুব নেতার কাছে। সেটি হচ্ছে যে আমরা কি চাই তা জানি, আমরা লড়াইটা কিভাবে কেন করছি তা জানি, কিন্তু লড়াইটাকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার জন্য যে কৌশলগুলো অবলম্বন করতে হয়, সেটি হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের দুটো টার্ম আছে।
একটা হচ্ছে ডেমোক্রেটিক মুভমেন্ট, আরেকটা হচ্ছে এক্সট্রা ডেমোক্রেটিক মুভমেন্ট। যেমন 70-এর নির্বাচনে জয়ী হওয়া ডেমোক্রেটিক মুভমেন্ট, 71-এ সশস্ত্র যুদ্ধ হচ্ছে এক্সট্রা ডেমোক্রেটিক মুভমেন্ট, 90-এর ছাত্র আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করা ডেমোক্রেটিক মুভমেন্ট, কিন্তু স্বৈরাচারী এরশাদ সরকারকে অস্থিতিশীল করার জন্য যে সকল মুভমেন্ট গুলো হয়েছে সেগুলো ছিল এক্সট্রা ডেমোক্রেটিক মুভমেন্ট। 70 থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশে যে লড়াই, সেই লড়াইয়ের সফলতা কিন্তু নির্ভর করে শুধু জনগণকে সম্পৃক্ত করার ভেতরে নয়, বিরোধী শক্তিকে আঘাত করা এবং সেই আঘাত করার প্রক্রিয়াটাকে, যেটা এক্সট্রা ডেমোক্রেটিক মুভমেন্ট বলা হয়, সেই জায়গাটাতে যুব নেতা এবং ছাত্র নেতারা কতটা প্রস্তুত হয়েছে সেটাই আমরা জানতে চেয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি যতটুকু দৃশ্যমান তাতে তারা প্রস্তুতি নিয়েছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এই নির্বাচন যদি তারা করে ফেলে, সারা বিশ্ব হয়তো তাকে অস্বীকার করবে, তাকে ন্যায্যতা দিবে না, কিন্তু যদি এই নির্বাচন তারা করে ফেলে, তারা কিন্তু সারা পৃথিবীর শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, কারণ বিশ্বের এই বিশ্ব মোড়লদের একটা অংশ তাদেরকেও সমর্থন করে। সুতরাং এই নির্বাচন প্রক্রিয়াটাকে বাতিল করা, এটি একটি এক্সট্রা ডেমোক্রেটিক মুভমেন্টের অংশ, এবং সেই অংশে তারুণ্য এবং যুব নেতৃত্বই কিন্তু এগিয়ে থাকবে। জয়দেব, যদি সর্বশেষ বাংলাদেশের যে যুব নেতৃত্বরা আছে তাদের জন্য কিছু বলো, কারণ আমাদের এই লড়াইতে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। গতকালকে প্রহসনের তফসিল ঘোষণা হয়েছে এবং এই প্রহসনের তফসিল ঘোষণার পর সোশ্যাল মিডিয়া সহ সারা দেশে সর্বস্তরের মানুষের একটি মুখের কথা এখন একটি স্লোগানে পরিণত হয়েছে। সারা দেশ বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট। কথাটি আজকের যুব তারুণ্যের, এটি কোনো রাজনৈতিক কোনো স্লোগান নয়, সারা দেশের মানুষের এটি অন্তরস্থ কথা। বাংলাদেশ রক্ষার যে সংগ্রাম, পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উত্তরণের যে সংগ্রাম, দুটির সমন্বয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হচ্ছে। আর আপনি যেটি বলছিলেন যে গণতান্ত্রিক আন্দোলন একটি, আর একটা এক্সট্রা ডেমোক্রেটিক মুভমেন্ট যেটি, এবং হ্যাঁ, আপনি আকম ভাই যথার্থই বলেছেন। এবং আজকে যুব তারুণ্য কিন্তু দুটির সমন্বয়ে কিন্তু কাজ করছে। আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগের যে প্রথাগত ঐতিহ্য, পাশাপাশি যুব তারুণ্যের যে দক্ষতা নির্ভর যে কার্যক্রম, দুটির সমন্বয়ে কিন্তু এখনকার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং এখানে সাদ্দাম হোসেন এবং বিভিন্ন যুব সংগঠন বা আমাদের স্বেচ্ছাসেবক লীগ, আমাদের যুব মহিলা লীগ বা যারা যুব সংগঠন যেগুলো রয়েছে, সবারই কিন্তু সুনির্দিষ্ট একটি কৌশল রয়েছে এই বাংলাদেশ রক্ষার সংগ্রাম, পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উত্তরণের যে সংগ্রাম, সেখানে সুনির্দিষ্ট কৌশল যেমন রয়েছে, পাশাপাশি আমরা পূর্বজদের কাছ থেকে অভিজ্ঞতা আত্মস্থ করছি। 5 আগস্ট পরবর্তী থেকে আমরা যে ধকলটি আমাদের সবাইকে পোহাতে হয়েছিল, এটি বাস্তবতা। এই বাস্তবতা কিন্তু আমরা কাটিয়ে ওঠার সুযোগ পেয়েছি এবং আমরা কাটিয়ে উঠেছি। এবং আমি ছাত্রলীগ, যুবলীগ বা অন্যান্য অপর আমাদের যে সহযোগী সংগঠনগুলো, পাশাপাশি আমাদের প্রগতিশীল যে রাজনৈতিক সংগঠনগুলো, তাদের যে যুব সংগঠন, ছাত্র সংগঠন, তাদের সাথেও কিন্তু আমরা সমন্বয় করে এগিয়ে চলেছি। কেননা আমি বিশ্বাস করি যে যারা বিভ্রান্ত হয়েছিল, বিভ্রান্ত হয়ে যাদের ভিতরে আত্মোপলব্ধি এসেছে, আত্মোপলব্ধি আত্মশুদ্ধির ভেতর দিয়েই আসে। এবং তারা কিন্তু অনেকেই, আমি জেনজিদের দেখছি সোশ্যাল মিডিয়াতে ঠিক এভাবে হাত জোড় করে যে এভাবে আমার মা বোনকে ধর্ষণ করা হবে, এভাবে সারা দেশকে ক্ষতবিক্ষত রক্তাক্ত করা হবে, এটা আমরা বুঝিনি। মুক্তিযুদ্ধের উপরে আঘাত আসবে, এটা আমরা বুঝতে পারিনি। তাদের ভিতরে কিন্তু গ্লানি কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আজকে বিভ্রান্ত ছিল ওই সময়টিতে, কারণ বয়সটাই বিভ্রান্তিতে পড়ার বয়স। কেননা আকম ভাই আপনি নিজেই বলছিলেন যে কোটা আন্দোলন, যারা সরাসরি জামাত শিবির কর্তৃক পরিচালিত একটি মুভমেন্ট, সেই আন্দোলনে বঙ্গবন্ধুর ছবি, মাননীয় নেত্রীর ছবি নিয়ে যে প্রতারণার আশ্রয় নিয়ে হয়েছিল, এখানে অনেকেই বিভ্রান্ত হয়েছিল। এবং যারা বিভ্রান্তিতে পড়ে আত্মগ্লানিতে ভুগে আত্মশুদ্ধিতে কষ্ট পাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের জন্য আওয়ামী লীগ একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং যারা আত্মশুদ্ধির মধ্য দিয়ে নিজের ভুলটি বুঝতে পারছে, তাদেরকে অবশ্যই স্বাগত জানানো আমাদের সবার যুব তারুণ্যের নৈতিক দায়িত্ব। কিন্তু
যারা আমার লাল সবুজের পতাকা, আমার বাংলাদেশ, আমার মুক্তিযুদ্ধ, আমার বঙ্গবন্ধু, এটির প্রশ্নে কোনো আপোষ চলবে না। যারা এই কাজের সাথে সরাসরি এখনো পর্যন্ত বিষোদ্গার করছেন, কটূক্তি করছেন এবং এই পাকিস্তানবাদী মানসিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। তাদের ক্ষেত্রে যুব তারুণ্য যে ব্যবস্থা নেওয়া অবশ্যই নিবে, এবং যুব তারুণ্য বিশ্বাস করে আগামী দিনে যে রাষ্ট্র ব্যবস্থা হবে সেই রাষ্ট্র ব্যবস্থার সরকারে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে, বিরোধী দলেও থাকতে হবে সবগুলো মুক্তিযুদ্ধের পক্ষে। আজকের যুব তারুণের এটি শুধু স্বপ্ন নয়, এবং খুবই সুনির্দিষ্টভাবে পরিকল্পিত কৌশল নিয়েই কিন্তু আজকে যুব তারুণ্য সেটি স্টাবলিশ করবার জন্য কাজ করে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জয়দেব। আমরা ৭১ থেকে আবার ৭১, আমরা সবসময়ই চেষ্টা করছি যে আগামীর আন্দোলনে যে বাংলাদেশ আসলে এখন ৩টা ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে সরাসরি রাজনৈতিক পরিবার হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো, আরেকটা হচ্ছে যারা প্রতারিত হয়েছিল, যারা মধ্যপন্থায় এখন আছে, আরেকটা হচ্ছে যারা সরাসরি বিরোধী শক্তি। তো সেই জায়গাটাতে তারুণ্যই হচ্ছে মূল জায়গা যারা এদেরকে সংগঠিত করতে পারে, যে কারণে তরুণদের মাধ্যমে যেই পরাজিত শক্তি বর্তমানে প্রতারিত হয়েছিল পরাজিত শক্তির কাছে, যে মধ্যপন্থায় আছে যারা, তাদেরকে সাদ্দাম একটা শব্দ ব্যবহার করছে, ইনফিল্ট্রেশন। এই ইনফিল্ট্রেশনের মাধ্যমে যদি আমরা তাদেরকে আবার নিজেদের কাছে আনি, তাহলেই একটা পরিপূর্ণ শক্তিতে আমরা পরিণত হতে পারবো, আগামীর লড়াইটা সহজ হবে। এবং সাদ্দাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলো, এবং আগামীর বাংলাদেশের তারুণ্যের প্রতিনিধি তুমি। যেই তারুণ্য এখন মধ্যপন্থায় আছে, তাদেরকে তুমি কি ভাষায় আবার তোমার কাছে ফিরে আসার আহ্বান জানাবে? সেই আহ্বানটা তুমি জানাও আবার ৭১-এ, এবং আগামীর আয়োজনগুলোতে ছাত্রলীগের প্রতিনিধি, যুবলীগের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধিদের নিয়ে প্রতি শুক্রবার আমরা এই আবার ৭১-এর আয়োজনটি ধারাবাহিক রাখতে চাই। তোমরা তোমাদের নেতৃবৃন্দকে এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করবে বলে আশা করি। আগামীর তারুণ্যের কাছে, যাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের কাছে সাদ্দাম হোসেনের আহ্বান। প্রথম কথা হচ্ছে যে আমাদের কাছে নিয়ে আসা, এটির চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের তাদের কাছে যাওয়া। এটি আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সঠিক মনে করি, এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, আমরা যারা সংগঠন করি, এই সংগঠনটা শুধুমাত্র আমাদের নয়, এই সংগঠনটি সবার। এই সংগঠনটি যারা জেনারেশন জেড, জেনারেশন আলফা রয়েছে, এমনকি আমাদের বিপক্ষে কথা বলছে, সমালোচনা করছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা তাদের কাছে যাব এবং তারা আমাদেরকে সংগঠনকে আরো ঋদ্ধ করবে। তারা যেভাবে সংগঠন নিয়ে, সমাজ নিয়ে, ছাত্র রাজনীতি নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবে, আমি বিশ্বাস করি যে আমাদের জেনারেশন জেড, জেনারেশন আলফা, তারাই আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দেবে। তারা বাংলাদেশ ছাত্রলীগকে আমাদের যে এই পরবর্তী ধাপে যাওয়া প্রয়োজন, যে ঐতিহাসিক ধাপে যাওয়া প্রয়োজন, তারাই সেটা করবে। তারা তাদের ইচ্ছে মতো, তাদের মনের মতো আমাদের সংগঠনটাকে গড়ে নেবে। তারা তাদের ইচ্ছে মতো আমাদের ভবিষ্যৎটা বিনির্মাণ করবে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোর মধ্যে সেটি আছে, এবং বাংলাদেশ ছাত্রলীগ সেইভাবেই তাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করার চেষ্টা করে। আরেকটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি যে আহ্বানটুকু থাকবে, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম এটা গভীরভাবে ধারণ করে, সেটা হচ্ছে এই দেশটা আমাদের সবার, এবং এই দেশে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের শ্রেষ্ঠতম অর্জন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সংগ্রাম, এগুলো আমাদের দল মত, আমাদের রাজনৈতিক বিশ্বাস, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মত পার্থক্য, এগুলোর ঊর্ধ্বে। এবং যে কারণেই তারা, এবং এই মুক্তিযুদ্ধকে রক্ষা করার দায়িত্ব তো সংগঠন কিংবা রাজনৈতিক কর্মী আমার তা নয়, সবারই দায়িত্ব। এবং আজকে দেশের নাগরিক হিসেবে তারা যেন সেই দায়িত্বটি পালন করে, এই মুক্তিযুদ্ধকে যারা গভীরভাবে ধারণ করে, এবং একই সঙ্গে এই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা যেন ভূমিকা রাখে। আজকে দেশ যেভাবে চলছে, এভাবে দেশ চলতে পারে না। একটা অবৈধ কর্তৃপক্ষ বাংলাদেশ শাসন করতে পারে না। বাংলাদেশের জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে, এবং আমরা অবশ্যই একটা রাষ্ট্র ব্যবস্থা, যে আজকে 2025 সালে যখন আমাদের এই ধর্মীয় রাজনীতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, যখন মানুষের আইনকে এক ধরনের শরিয়া আইন দিয়ে প্রতিস্থাপিত করার চেষ্টা করা হয়, এবং গণতন্ত্রের কথা আমাদের কাদের কাছ থেকে শুনতে হয়, যারা হয়তো মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে না। আজকে আমাদের নারীরা গোটা বাংলাদেশে এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে রয়েছে, এবং তারা কৌশলগত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে। জুলাই আগস্টে যেমন তারা এই কৌশলগত বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে, আজকেও তারা সেটি করছে। আজকে তারা বিশ্বাস করে যে নারীরা গৃহবন্দী থাকবে, নারীরা তাদের পোশাক
অন্য কয়েকজন পুরুষ ঠিক করে দেবে, কখন বের হতে পারবে তারা সেটা ঠিক করে দিবে। এবং এই যে বিভ্রান্তিগুলো তারা তৈরি করছে, প্রতারণাগুলোর আশ্রয় নিয়েছে, আমি বিশ্বাস করি যে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের শিশু কিশোর সবার সামনে সেটি উন্মোচিত হয়ে গেছে। তো এই যারা আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, যারা আমাদের আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি নিয়ে আজকে যারা দুমড়ে মুচড়ে দিতে